আমরা ভৌতবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার যার নাম হচ্ছে কি পরিমাপ। পরিমাপে আমরা ভৌত রাশি কত প্রকারে? হ্যাঁ, 3 প্রকার না 2 প্রকার? কি কি? আচ্ছা, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। আজকে আমরা যেখান থেকে করব, আচ্ছা এই যে বিভিন্ন ধরনের ক্ষুদ্রতম একক বা বৃহত্তম একক এগুলো কিন্তু আমি বলেছিলাম না? এবং অ্যাংস্ট্রম কার একক বলতে পারবি? মানে কি অ্যাংস্ট্রম যে এককটা মানে কি মাপতে ব্যবহার করা হয় বলতে পারবি? সেটা হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও কেলাসের মধ্যে পরমাণুর ব্যবধান পরিমাপ করতে অ্যাংস্ট্রম ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আজকে যে জিনিসটা পড়বো আমরা ভৌত রাশির মাত্রা। ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু। হ্যাঁ, ভৌত রাশির মাত্রা। এই মাত্রা জিনিসটা কি, ভৌত রাশির মাত্রা কি, এসব নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা ভৌত রাশির মূল একক কটা আছে বলতে পারবি? 7টা একক আছে। কটা একক আছে? মানে 7টা মূল একক আছে। ঠিক আছে, 7টা যেরকম দেখ, তোর ভর, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ, দীপন প্রবাহ, পদার্থের পরিমাপ, এগুলো হচ্ছে একক। ঠিক আছে, মূল একক কটা আছে? 7টা একক। ঠিক আছে, এই 7টা এককের মধ্যে যেরকম আমাদের বেগ একটা ভৌত রাশি, ঠিক না? আমরা এখন পড়ছি মাত্রা। কি পড়ছি? মাত্রা। ভৌত রাশির মাত্রা কি হবে না হবে আমরা মাত্রা পড়ছি। ঠিক আছে, এই যে কোনো রাশির আমরা মাত্রা কিভাবে নির্ণয় করব ভালো করে বুঝবি কিন্তু জিনিসটা। যেরকম তোর বেগ বা স্পিড, ঠিক আছে, বেগ বা স্পিড, ঠিক না? স্পিড, কেউ যদি বাইক নিয়ে যায় তো আমরা ধরেন কত কিলোমিটার বেগে আসলাম? 40 কিলোমিটার বেগে আসলাম। 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক না? যখন সময় দূরত্বের অঙ্ক করি না, থাকে না যে কত কিলোমিটার বেগে একটা লোক এত কিলোমিটার বেগে গেল, মানে ধরলে 50 কিলোমিটার পার আওয়ার যে বাইক। হ্যাঁ, মানে ধরলে আমি 90 কিলোমিটার গেলাম, মানে কি বলতো 1 ঘন্টায় আমি 90 কিমি চলে এলাম, ঠিক না? তো এখানে টাইমটাও যোগ থাকছে, ঠিক না? তো বেগ সমান সমান কি বলতো, বেগ সমান সমান হচ্ছে কি দৈর্ঘ্য বাই সময়। বুঝতে পারলি? তো এখানে দেখ, এটা একটা লব্ধ রাশি নাকি? মৌলিক রাশি দুশো পড়েছিলাম না? যে রাশি কারো উপর নির্ভর করে না ওগুলো কোন রাশি? মৌলিক রাশি বলেছিলাম না? আর যেটা যে রাশিটা অন্য কারোর উপর নির্ভরশীল, দুটো রাশি মিলে বা 3টা রাশি মিলে গঠিত হয়, সেটা হচ্ছে কি লব্ধ রাশি, বলেছিলাম না? আচ্ছা, এবার হচ্ছে কি বেগ সমান সমান হচ্ছে কি দৈর্ঘ্য বাই সময়। বুঝতে পারলি? বেগ সমান হচ্ছে কি দৈর্ঘ্যটা হচ্ছে কি ডিস্টেন্স রে, ডিস্টেন্স, এটা কি ডিস্টেন্স আর দূরত্ব। হ্যাঁ, দূরত্ব এই যে সময়, সেটা ঠিক আছে, টাইম। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? যদি গুণ অবস্থায় লিখি তো কিভাবে লিখবো জানিস? যদি এটাকে আমরা গুণ অবস্থায় লিখি তো দৈর্ঘ্য গুণিত সময়, এখানে -1 পাওয়ার 1। এর মানে কি? এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে কি দৈর্ঘ্য বাই সময়। বুঝতে পারলি? বোঝা গেল? এটার মানে হচ্ছে কি দৈর্ঘ্য বাই সময়। যদি কোনো সংখ্যার নিচে, ঠিক আছে, কোনো সংখ্যার নিচে শুনলে যদি এখানে -1 থাকে বা -2 থাকে, বুঝে নিবি যে ওটা বাই ওই সংখ্যাটা। বুঝতে পারলি? দেখ, এখানে দৈর্ঘ্য বাই সময় এটাকে আমি না লিখে এরকম লিখলাম, ঠিক আছে, এভাবে লিখলাম। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলি? আচ্ছা, এখানে এখানে দেখ, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 1 আর সময়ের মাত্রা হচ্ছে কি -1। দৈর্ঘ্য মাত্রা কত? 1 আর সময়ের মাত্রা -। বুঝতে পারলি?
বুঝা গেল? আচ্ছা, মাত্রা জিনিসটা কি আরো আমরা ডিটেলসে পড়বো। মাত্রা হচ্ছে কি কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাতকে বোঝায়। ঘাত মানে কি রে? যেরকম 2 আছে, ঠিক আছে, এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে কি রে? 1 আছে নাকি? এটা হচ্ছে এর ঘাত, এটা হচ্ছে কি এর ঘাত, ঠিক আছে। ধরে নে 3 আছে, এর উপর 3 আছে, মানে কিউব আছে, তো এটা হচ্ছে কি ঘাত, বুঝতে পারলি? তো এখানে বোঝাচ্ছে যে কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাতকে বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি মূল এককগুলি উন্নতি করে ওই রাশিকে প্রকাশ করা হয়। মানে ওই ঘাতটাকে না কাকে বুঝাবে বলতো? ওই রাশিটাকে বুঝাবে। দৈর্ঘ্য বা ভর বা সময় ওই রাশিটাকে বুঝাবে। আরে আমরা বেশি বুঝবো না, একটা বুঝবো ভর, ঠিক আছে। আহ তোর রাশি তোর এটা মূল একক কটা আছে? আমাকে বলো 7টা না? আমরা 3টা সম্বন্ধে জানবো, ঠিক আছে। একটা হচ্ছে ভর, একটা হচ্ছে কি দৈর্ঘ্য, ঠিক আছে, একটা হচ্ছে কি তোর হ্যাঁ সময়, ঠিক আছে। এই 3টা সম্বন্ধে একটু জানবো, আমরা কিন্তু মাত্রা পড়ছি। আচ্ছা, ভরের ইংলিশ কি বলতে হবে? মাস। ভরের ইংলিশ কি? মাস। মাস, ঠিক আছে। এই মাস থেকে আমি এখানে ভর থেকে এটাকে লিখবো কি এম। তোরা সবাই হয়তো বইয়ে লেখা নাই, সবাই জানছে যে এম এল টি কি, এগুলো জিনিস, ঠিক না? এগুলো আসলো কোথা থেকে, এর ইতিহাসটা কি ঠিক বুঝে না। দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লেন্থ, লেন্থ, ঠিক আছে। আর একে আমরা কি বলবো? এল দিয়ে, ঠিক আছে। আর সময় মানে কি রে? টাইম, টাইম, এটা হচ্ছে কি টি, বুঝতে পারলি? এমএলটি হলো। তো ভরকে আমরা কি দ্বারা বোঝাবো? এম দিয়ে। দৈর্ঘ্য আমরা কি দিয়ে বোঝাবো? এল দিয়ে। আর সময়কে আমরা কি দিয়ে বুঝবো? টি দিয়ে, ঠিক আছে। এ লিখবি পরে একবার বুঝে না, তারপর লিখবি, ঠিক আছে। বুঝা গেল? আচ্ছা, এরকম আরো আছে, আমরা 3টা লিখলাম, যেরকম আরো আছে তোর ওই তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, কিন্তু আরো আছে, বুঝতে পারলি? আচ্ছা, যেরকম দেখ ক্ষেত্রফল। আচ্ছা, যে কোনো ধরে নে যে কারো যদি ক্ষেত্রফল বের করতে হয়, ক্ষেত্রফল ধরে নে একটা বর্গক্ষেত্রাকার আছে, বা যে কারো যদি ক্ষেত্রফল বের করতে হয়, তো আমরা ধরে নে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। এর সূত্রটা কি বলতো? এটা প্রশ্ন নাই রে গাধা, শুধু দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে কি লেন্থ ইন্টু লেন্থ। তো এখানে ক্ষেত্রফলের মাত্রাটা কি হবে বলতো? এল স্কয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি হবে? কারণ ক্ষেত্রফলের মাত্রা হবে এল স্কয়ার, বুঝতে পারলি ব্যাপারটা? মানে দুটা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি। যে এখানে যদি এলটা লেন্থটাই তো গুণ করছি না, এখন তো আমরা জ্যামিতি করছি না যে দৈর্ঘ্য প্রস্থ লিখবো। তো ক্ষেত্রফল যদি আমরা বের করি কি হবে? এল স্কয়ার, বুঝতে পারলি? আমরা যে কারো মাত্রা বের করতে পারবো, যে কারো, এটা এল স্কয়ার হলো। তারপরে যেরকম দেখ বেগ। আচ্ছা, তাহলে বল তো বেগের কি মাত্রা কি বললে? বেগের ভিতরে কে কে ঢুকে আছে বলতো? দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই কি আছে? সময় না? তো আমরা এটাকে কি লিখবো? দৈর্ঘ্য আমরা কি লিখতাম? লেন্থ না? লেন্থ তো নাকি? আর সময় কি লিখে? টি, ঠিক তো? বুঝতে পারছিস তো? সময়কে আমরা টি লিখি। তো এটা আমরা আমরা লিখবো কি? এখনই তো বুঝালাম এল, এখানে টি মাইনাস, ঠিক তো? তোকে যদি বলে বেগের মাত্রা কি রে বাবু, আর তোকে মুখস্থ করতে হবে না, এখানে এসে মুখস্থ করতে না, আমরা বুঝতে এসছি, বুঝেছ না? দেখ, তো বেগের মাত্রাটা আরামসে পারলাম না? তোকে মুখস্থ করতে হতো, যদি না পড়ে বুঝে না বুঝে করলে এমএলটি 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 করতে করতে মুখস্থ হতো। তো এখন দেখ বেগের তোর মাথার মধ্যে আসছে বেগ মানে কি রে? আমি দৈর্ঘ্য আছে, আমাকে দৈর্ঘ্য বাই কত সময় এলটি, ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে দেখ আমরা বলের মাত্রাটা বের করি তো। বল সমান সমান কি বলতে পারবি? বল, হ্যাঁ, বল বল সমান সমান হচ্ছে কি ভর, থামরে, ভর গুণিত দৈর্ঘ্য, ঠিক আছে। আর তোর তোর টাইমটা থাকবে দুটা, ঠিক আছে, বাই সময় স্কয়ার। আচ্ছা, এরকমই তো দেওয়া আছে বইয়ে, ঠিক আছে। এটা তো বলের মাত্রা, বল 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 বল, হ্যাঁ, বলের মাত্রা সংকেত হচ্ছে এরকম দেখে, যদি হয় তো কত হবে? এম এল টি মাইনাস টু, ঠিক আছে। বলের মাত্রা হচ্ছে কি এম এল টি মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলি এটা ব্যাপার? বলের কিভাবে বেরোলো? আচ্ছা, এইভাবে আমরা কয়েকটা লিখছি, যেরকম ক্ষেত্রফল তো বের করলাম, তারপর আয়তন। আয়তন, এই ক্ষেত্রফলটা বুঝতে পারলি রে? তোকে যদি বলে যে বেগের মাত্রা কি এল টি মাইনাস ওয়ান, আর তোর আয়তনের ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কয়ার, ঠিক না? ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফল বুঝতে পারলি?
এবার যদি আমরা আয়তন বের করি, আয়তন মানে কি বলতো? আয়তন মানে ধরে নে এখানে একটা বক্সের মধ্যে, এই বক্সটার ভিতরে তোর কতখানি লোহা আছে বা পানি আছে, কতখানি পানি আছে, ঠিক আছে, কতখানি লোহা আছে বা কতখানি এখানে পানি আছে, মানে ভিতরে কতখানি জায়গা আছে, বুঝতে পারলি? ভিতরে কতখানি জায়গা আছে ওটাই আমার কি, ওটা হচ্ছে ওর আয়তন। তো আয়তন বের করার সূত্রটা কি বলতো? মানে তিনটা লেন্থ যদি আমরা গুণ করি তো আরামসে আমরা আয়তনটা পাবো, ঠিক আছে? মানে এটা 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 যদি গুণ করি তো কত হবে? তো দৈর্ঘ্যের কিউব নাকি রে, দৈর্ঘ্য কিউব নাকি, বা লেন্থ কিউব এল কিউব, আয়তনের তাহলে মাত্রা কত? এল কিউব, ঠিক আছে? বুঝতে পারলি তো নাকি? সমস্যা কোনো? তারপর হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? ঘনত্ব, ঘনত্ব মানে কি রে? ঘনত্ব এটা বুঝিস না? ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি, ঠিক আছে? ডেনসিটি মানে কি বলতো? এখানে দেখ, ঘনত্ব তোকে বুঝিয়ে দিচ্ছি জল আর মোবিলের সাথে তুলনা করে। এখন হ্যাঁ, জল আর মোবিলটা দেখি, মোবিলটা গাঢ়া জিনিসটা না, গাঢ়া। তো এই গাঢ়া হচ্ছে কি, এর ঘনত্ব বেশি, মানে এর ডেনসিটি বেশি। হ্যাঁ, মানে জলের অণু থেকে ওখানে মোবিলের অণু সব থেকে বেশি আছে, অণুগুলো। তো দুটাই আয়তনে একই কিন্তু ঘনত্ব আলাদা। ঘনত্বটা ভালো করে বুঝ। ধরে নে নর্মাল জল আছে আর একদিকে আছে শরবত আছে, একদম মিষ্টি গাঢ়া শরবত। তো কার ঘনত্ব বেশি? শরবতের ঘনত্বটা বেশি। ধরে নে নর্মাল জল আছে, এখানে জিলাপির রস আছে, যেখানে জিলাপিটা উঠিয়ে তারপরে উঠিয়ে করে খাই, ঠিক আছে? জিলাপির রস ডুবাতে দেখিস নি? জিলাপির রস আছে। জল আর জিলাপির যে রসটার মধ্যে তফাৎটা কি বলতো? জলের ঘনত্বটা কম, ডেনসিটি কম, জলের মধ্যে ভিতরে অণু, প্রত্যেকটা জিনিস অণুতে গঠিত, ঠিক না? ওই ছোট ছোট অণুগুলোর সংখ্যাটা কম আছে, আর ওর থেকে বেশি জিলাপির যে রসটা আছে বা মোবিলের আছে বা ওদের ঘনত্ব, এটাই হচ্ছে ঘনত্ব, বুঝতে পারলি? ঘনত্ব ব্যাপারটা ক্লিয়ার হলো? ডেনসিটি জিনিসটা কি? তো ঘনত্ব যে আমরা সূত্রটা আছে কি বলতো? আহ ঘনত্বের হচ্ছে কি, ভর হচ্ছে 1 আর দৈর্ঘ্য হচ্ছে 3, মানে এম, ভর হচ্ছে কত 1 আর দৈর্ঘ্য হচ্ছে -3, ঠিক আছে? তো এখানে তোর কত হবে? এম এল -3, ঠিক আছে? বেগ তো আমরা বের করলাম না রে? আচ্ছা, ত্বরণ বের করলাম, ত্বরণ, ত্বরণ বের করি না? ত্বরণটা যদি আমরা বের করি, ত্বরণ মানে কি রে বলতো? ত্বরণ জিনিসটা কি বল? ত্বরণ কাকে বলে? ত্বরণ আর মন্দন কিন্তু পাশাপাশি, মানে সিমিলার, ঠিক আছে? ত্বরণ হচ্ছে কি, একটা কথা আমি বারবার এর কথা বলছি, ত্বরণ বুঝেছিলাম তোদের সময়ের সাপেক্ষে। ধরে নে আমি এখন বাইরে বাইকটা নিয়ে বেরোবো, ঠিক আছে? সময়ের সাপেক্ষে যদি আমি বেগ বৃদ্ধির হারকে, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি, মানে আমি তো এখন জিরোতে আছি, ঠিক না? জিরো বেগে আছে, আস্তে আস্তে 5, 10, 15, 20, 40, তারপর একটা নির্দিষ্ট হয়ে যায় না, 40-এ চলি, ঠিক কিনা? তো এই যে 0 থেকে 40 গেল, বেগটা বাড়লো না, বাইকের স্পিডটা বাড়লো। তো এই যে বাড়ার হারটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো, ঠিক আছে? আর ওর উল্টোটা হচ্ছে মন্দন। যখন আমি থামবো কোথাও, ঠিক আছে, তো আস্তে আস্তে হঠাৎ করে তো ধরে 80-তে আছি, 80 থেকে শুরুতে যেতে পারি না, পারে কি? আস্তে আস্তে কমে কিনা, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আস্তে আস্তে 70, তারপর 50, 30 করে আস্তে আস্তে কমে। তো ওটাকে বেগ হ্রাসের হারকে, বেগ হ্রাস মানে কমার হারকে আমরা কি বলবো? মন্দন বলবো, ঠিক আছে? ত্বরণ আর বেগ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, ঠিক আছে? মাথায় ঢুকাই না, একদম ফিজিক্স পড়ছিস, বুঝতে পারলি? খুব ভাইটাল ব্যাপার, মাথায় ঢুকাতে শিখতে হবে। সবসময় মুখস্থ মুখস্থ কোশ্চেন কোশ্চেন করলে হবে না, ঠিক আছে? ইতিহাস ভূগোল, ইতিহাস, ইতিহাসও বোঝা জিনিস আছে। ইতিহাস এর ক্লাসগুলো দেখবি, ইতিহাসে খুব বোঝা জিনিস আছে। কারণ আমি তোদেরকে 9-এর পড়াই না আছি। তো 9-এর ইতিহাস কেন ভালো না? পড়াইছি, পড়াই পড়াই, ঠিক আছে? তারপরে আমির ওদের চেপে তো আওয়াজটা আছে, চাপ, ঠিক আছে? তো ওনার ইতিহাসটা পড়ালে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? তো হলো তাহলে, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তো ত্বরণের মাত্রা কি বলতো? দৈর্ঘ্য 1, সময় -2, তাহলে কি এল টি। ত্বরণ মানে কি? লেন্থ তো থাকবে আর সময় থাকবে এল, এল টি -1, ঠিক আছে? মন তাহলে ত্বরণ, বল, বল কত থাকবে? বল, বল তো বললাম নাকি রে? এই তো বললাম তো। ক্ষমতা, চাপ, এটি কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে? মাত্রাগুলো বুঝতে পারলি? মাত্রা জিনিসটা কি বুঝতে পারলি? হ্যাঁ, হলো?
ঠিক আছে, তো এখন আমরা পড়বো দৈর্ঘ্যের পরিমাপ, মেজারমেন্ট অফ লেন্থ। ঠিক আছে, দৈর্ঘ্যের আচ্ছা রিয়া, তোকে যদি বইটা মাপতে দেয় তো স্কেল দিয়ে আরামসে মেপে নিবি। কোনো ঘরকে যদি মাপতে দেয় তো ফিতা দিয়ে মেপে নিবি। কোনো জমিকে মাপতে দেয় আরো লম্বা বড় ফিতা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিতাতে আরামসে মাপা যাবে। এখন তোকে ধরে নে কোনো পরমাণুর ব্যাসার্ধ মাপতে দিল, তখন কি হবে মাপবি? ঠিক আছে, এখন তোকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপতে দিল, কি হবে মাপবি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপতে দিল, কি হয়? ফিতা ফিতা লাগাবি। পৃথিবী থেকে দেখো আয়েশা বলছে আমি পৃথিবী থেকে চাঁদের মধ্যে ফিতা লাগাবো, ফিতা লাগাবি, ফিতা লাগাই দৈর্ঘ্য মাপবি? কিরে সোয়ানি, এরকম মাপ, হ্যাঁ? তো যেগুলো এই শোন, দেখ শোন, দেখ রে, ধরে নে, হ্যাঁ, তো এগুলো যেগুলো আমরা মাপতে পারি, ঠিক আছে, যেগুলো আমরা মাপতে পারি সেটা হচ্ছে কি আমরা মানে ওর সাথে আমরা প্রত্যক্ষ ভাবে মাপি। প্রত্যক্ষ আর পরোক্ষর মধ্যে তফাৎ জানিস? পরোক্ষ মানে পর, হ্যাঁ, দেখ প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট, আর পরোক্ষ মানে হচ্ছে ইনডাইরেক্ট। ধরে নে তোকে আমি একটা কথা বললাম, রিয়া তুই গুড গার্ল, ঠিক আছে, তো এটা হচ্ছে কি প্রত্যক্ষ, ঠিক আছে। আর আমি তোকে এই কথাটা অনামিকার দ্বারাই বললাম, অনামিকা তুই না রিয়াকে বলবি তো রিয়া না খুব গুড গার্ল, এটা হচ্ছে কি পরোক্ষ, ঠিক না? প্রত্যক্ষ আর পরোক্ষ জিনিসটা ভালো করে বুঝবি, ঠিক আছে। তো ওটা কি পরোক্ষ, আর প্রত্যক্ষ মানে ডাইরেক্ট। তো আমরা দৈর্ঘ্যের, হ্যাঁ, দৈর্ঘ্যের যে মাপি কিনা, দৈর্ঘ্যটা মাপি, এই জমি জামা মাপি বা যে কোনো জিনিস স্কেল দিয়ে মেপে, এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ মাপা যায়, কিন্তু সবসময় দৈর্ঘ্য কিন্তু প্রত্যক্ষ মাপা যায় না। এরকম সূর্যের দূরত্ব, চাঁদের দূরত্ব, পরমাণুর ব্যাসার্ধ, এটা হ্যান ত্যান, এগুলো মাপতে পারবি না। ওটা ইনডাইরেক্ট ভাবে মানে পরোক্ষ ভাবে আমরা মাপি, ঠিক আছে। যেরকম স্কেল, একটা স্কেল দিত আমাকে, প্লাস্টিকের তো স্কেল গুলো ছিল রে, দেখি এই যে স্কেল, ঠিক আছে, স্কেল দেখতে পাচ্ছিস তো, দেখতে পাচ্ছ এই যে স্কেল, ঠিক আছে, স্কেলটা এই দেখ এখান থেকে 0 থেকে শুরু হয়েছে না, 0 থেকে কত পর্যন্ত আছে? 30 পর্যন্ত, ঠিক তো? হ্যাঁ 30 পর্যন্ত আছে, যাই হোক 0 থেকে দেখ 0 থেকে 30 পর্যন্ত আছে না, এগুলোকে আমরা কি বলবো? সেমি বলবো। দেখ এখানে 0 থেকে 1 মানে কি 1 সেমি, 0 থেকে 2 মানে কি 2 সেমি, 0 থেকে 3 মানে 3 সেমি, এরকম করতে করতে কত সেমি আছে এখানে? 30 সেমি, ঠিক আছে। আচ্ছা 1 সেমিকে যদি আমি ভাগ করি, ঠিক আছে, 1 সেমিকে যদি আমি ভাগ করি তো আমি তখন কি পেয়ে যাবো? মিলিমিটার পেয়ে যাবো, ঠিক আছে। সেমি সেন্টিমিটার, তার থেকে সেন্টিমিটার যদি ভাগ করি, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, মানে 1 সেন্টিমিটারকে যদি আমি ভাগ করি, এখানে কটা ঘর আছে জানিস? 10টা ঘর আছে। কটা ঘর আছে? তো একটা সেন্টিমিটারকে যদি আমি ভাগ করি তো 10 ভাগে ভাগ করা যাবে। কত ভাগে ভাগ করা যাবে? 10 ভাগে। তো বলে না, দেখ এখন ওই যে কারিগরি শিল্পে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তুই বাড়ি বাড়ি করবি, জানলার এটা লাগবে সেটা লাগবে, পেরেক লাগবে, তো সবাই কেউ কিন্তু জানে না ব্যাপারটা। বলে, কি বলে? এত এর এটা এটা বলে না, মিস্ত্রি গুলো থাকবে ওই ব্যাপারটা জানেন যে জিনিসটা কি, বা এর ফুল ফর্ম কি, ফুল ফর্মটা কি বলতো? মিলিমিটার। ফুল ফর্মটা হচ্ছে কি? তো এর ফুল ফর্ম হচ্ছে কি? মিলিমিটার। তো আমরা একটু ফিজিক্স পড়ছি, শিক্ষিত ছেলে মেয়ে আমরা, আমরা তো এগুলো ভুল করি, ঠিক আছে। তো 1 সেন্টিমিটারকে আমি যদি 10 ভাগে ভাগ করি তখন আমরা কত পাবো? 1 মিলিমিটার পাবো। এক একটা ভাগকে আমরা কি বলবো? 1 মিলিমিটার। আচ্ছা যদি এই 1 মিলিমিটারকে যদি আরো ভাগ করা হয়, ঠিক আছে, তখন তো ভাবা যাবে নাকি রে, তখন ভাবা যাবে।
তো বুঝতে পারলি সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে তফাৎটা বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা বলতো এবার এটা হচ্ছে তোর হোম টাস্ক। আমরা 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, ঠিক কিনা? আচ্ছা বলতো কত সেন্টিমিটার সমান সমান 1 মিটার? হ্যাঁ, 100 সেন্টিমিটার হচ্ছে তোর 1 মিটার, ঠিক আছে? তোরা এখন যদি ওই কিলে হেঁকে ডেকে গুলো শিখাতে হয় তো আমি তো কি বলবো বলতো? তো কিলে হেঁকে ডেকে শিখাইছি না রে? হ্যাঁ, এইগুলা ফিজিক্সের ক্লাসে যদি দেখ, একটা হচ্ছে কি কিলোমিটার, হেক্টোমিটার, তারপরে কি রে ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। সব এরই কারদানি আছে, ঠিক আছে? আচ্ছা যখন আমি আচ্ছা আমরা সেন্টিমিটার থেকে আমরা কি গেলাম মিলিমিটারে, মানে কি কি করলাম বলতো? গুণ করলাম না, 10 গুণ করলাম না? তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত? তো উপর থেকে যখন নিচে আসবো তখন কি হবে? গুণ হবে। হ্যাঁ, আর নিচ থেকে যখন উপরে যাবে কি হবে রে? ভাগ হবে। আচ্ছা এটাকে ভালো করে মনে রাখার জন্য একটা সূত্র আছে, কি বলতো? কিলে হেকে ডেকে মারো দেশে শান্তি মিলবে। এটা তো সবাই জানে, আমার প্রত্যেকটা স্টুডেন্টই জানে, ঠিক কিনা? আমার কাছে যারা যারা পড়েছে ওরা প্রত্যেকটা আন্ডা বাচ্চা গুরু সবাই জানে, যারা ছেড়ে গেছে। তো এখানে দেখ, আর এই সূত্রটা আশা করি তোরা কোথাও পাবি না, কিলে হেকে ডেকে মারো। যদি অন্য কেউ বলে তো আমি কি বলবো? বইয়ে নাই কোথাও, না না না। এটা এটা হতেই পারে না। তাহলে কেউ তোদের এখান থেকে বলেছে? এটা তৈরি করা তো নাকি? তাহলে ও ও যে বা কার সাথে ও দিয়ে কি আমার নাম কথা বলেছিল? না না না, এটা কোথা থেকে শিখলো? যাই হোক যেখানে শিখলো যাই হোক, বাদ দে। তো এখানে আমরা নিজের কাজে আসছি। তো দেখ, কিলে হেকে ডেকে মারো দেশে শান্তি মিলবে, ঠিক আছে? এবার দেখ, আমরা যখন উপর থেকে নিচে আসি তো কি করতে হবে? গুণ করতে হবে। নিচ থেকে উপরে গেলে ভাগ করতে হবে। তো আমার কোশ্চেনটা কি ছিল বলতো? যে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার, নাকি? অ্যাকশন হবে তো নাকি? আমাকে ভুল করছি, মানে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, নাকি রে? 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, সেমি, ঠিক আছে? তো কত 100 দিয়ে গুণ করতে হবে, 1 গুণিত 100 মানে কি 100 সেমি। হ্যাঁ ওটা হচ্ছে 1/100, ঠিক। আমি উল্টা বললাম, তো কত হবে? 100 সেমি হবে, ঠিক কিনা? বুঝতে পারলে? আচ্ছা কোশ্চেন কি ছিল তখন আমাদের? 1 সেন্টিমিটার থেকে মিলিমিটার। হ্যাঁ, তো সেন্টিমিটার থেকে মিলিমিটার গেলে কি হবে? 10 গুণ করতে হবে। হ্যাঁ, সেন্টিমিটার গেলে মিটার গেলে ভাগ করতে হবে 1/100, ঠিক আছে? এটা তোরা তো সবার টুকু আছে তো নাকি? তো এটা তো আর দরকার নেই ফালতু। ঠিক আছে, দেখ আমরা দৈর্ঘ্যের পরিমাপ করছি, ঠিক আছে? তো এখানে ধরনের তোকে পর্বতের উচ্চতা মাপতে হলো, ঠিক আছে? তো কিভাবে মাপবি? ফিতা লাগাই। হিমালয় পর্বতে যদি উচ্চতা মাপতে হয় তখন কিরকম মাপবি? ফিতা লাগিয়ে? তো ওটা পরোক্ষ, ওটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি লাগাবো। দৈর্ঘ্য পরিমাপের জন্য কি লাগাবো? পরোক্ষ পদ্ধতি লাগাবো, ঠিক আছে? আচ্ছা, এই দৈর্ঘ্য ধরলে তোর 1 mm মানে কি মিলিমিটার মাপা সম্ভব, ঠিক আছে? তার থেকে যদি কম হয় কি করবো বলতো? দৈর্ঘ্যটা যদি তার থেকে যদি কম হয়, ধরে নে
এই যে পাতাগুলো আছে, ঠিক আছে, তোকে এই পাতাগুলো আছে না, পাতাগুলো, এই পাতার মধ্যে ধরে নে একটা পাতার দৈর্ঘ্য বললো, ঠিক আছে, এই যে একটা পাতার এইটুকু দৈর্ঘ্য, এই যে এইটুকু দৈর্ঘ্য মাপতে বললো, কি হবে? হ্যাঁ, তো এটাকে এক্ষেত্রে প্রত্যক্ষ পরিমাপ না করে অপ্রত্যক্ষ মানে পরোক্ষ তোর পরিমাপ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্ট তুই পরিমাপ করতে পারবে না, হয়তো আনুমানিক পয়েন্ট পয়েন্টে আসবে, আনুমানিক করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, আমরা দৈর্ঘ্য পরিমাপ কিভাবে করব, বুঝতে পারলি তো? একটা হচ্ছে পরোক্ষ, একটা হচ্ছে প্রত্যক্ষ। হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপ কিভাবে করি? হ্যাঁ, জমি জমা তো এরকম যেগুলো মাপা যাবে ওগুলো আরামসে মেপে নিই, আর যেগুলো মাপা যাবে না ওগুলো আমরা কিভাবে করি বলতো? ইনডাইরেক্ট, ঠিকই কথা, ইংলিশ। ইনডাইরেক্ট ভাবে আমরা মাপি, যখন পাহাড়ের উচ্চতা মাপতে বলতো মাপা যাবে, এখান থেকে চাঁদের ডিস্টেন্স মাপতে বলতো মাপা যাবে না, ঠিক আছে, আমরা অপ্রত্যক্ষ। যেরকম পাতা দেখ, আমরা অনেক ক্ষুদ্রও দেখছি, আবার অনেক বড়ও দেখছি, যেরকম এখান থেকে সূর্য দূরত্ব ইনডাইরেক্ট, ঠিক আছে, আর এই যে পাতাটার এই দৈর্ঘ্যটা মাপতে ইনডাইরেক্ট, ঠিক না? বুঝতে পারলি? বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা বলতো, আমরা এখন যে এই তোর দৈর্ঘ্য যে পরিমাপ করলাম, যেগুলো সোজা বা স্ট্রেট, ওগুলোর আরামসে দৈর্ঘ্য পরিমাপ করা হবে। যদি বাঁকা থাকে, একটা বাঁকা যদি সুতো দেয় তোকে, ঠিক আছে, একটা বাঁকা সুতো, ওটার দৈর্ঘ্য কিভাবে মাপবি? বাঁকা সুতোটাকে সোজা করে তারপর স্কেলের সাহায্যে মেপে দিবি, ঠিক না? সুতোটাকে সোজা করে আরামসে মাপা যাবে, ঠিক আছে। আচ্ছা বলতো, এই গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতি পাতের ক্ষেত্রফল কিভাবে নেই? ধরে আমাদের গ্রাফ পেপার তো এখনো করায়নি, করাবো। হ্যাঁ, এখানে ধরনের গ্রাফ অনেকগুলো আছে, আর এখানে একটা যে কোনো বস্তু আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে বের করবো বলতো? পারবি বের করতে? এরকম যদি বের করতে বলে তো কিভাবে বের করবি রে? তো প্রথমে আমরা দুটো কাজ করব, ঠিক আছে। প্রথমে কি করব, এই যে বর্গক্ষেত্রগুলো আছে, এতগুলো বর্গক্ষেত্র আছে না এখানে, এর মধ্যকার বর্গক্ষেত্রগুলো আগে গুণাবো, ঠিক আছে, কটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। তারপরে যেগুলো আধার বেশি এর কাছে আছে, এই বর্গক্ষেত্রগুলো, ওগুলো গুণাবো, ঠিক আছে। আর যেগুলো আধার কম মানে হাফের কম আছে, ওগুলো গুণাবো, দিয়ে গুনিয়ে একটা ক্যালকুলেশন করে আরামসে এর ক্ষেত্রফলটা বের করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, করতে হবে। এই যে এখানে তোর বইয়ে আছে, ঠিক আছে, এখানে দেখো তোর গ্রাফ পেপার লাগবে, বা এখানে তোর বর্গক্ষেত্রগুলো ঘুমাতে হবে, যেরকম এখানে তোর বইয়ে সুন্দর করে দেওয়া আছে, বুঝতে পারলি? এটা চিহ্ন দিব, দেওয়া আছে, ঠিক আছে। তো দৈর্ঘ্যের পরিমাপটা এভাবে আমরা করি। এরপরে হচ্ছে আমাদের সময়ের পরিমাপ। কি পরিমাপ? সময়ের পরিমাপ, ঠিক আছে। সময়ের পরিমাপ, সময়ের পরিমাপ আমরা কিভাবে করব, ঠিক আছে। তো দেখ, এখানে আগেকার যুগে যখন ঘড়ি ছিল না, ঠিক আছে, আগেকার যুগে যখন ঘড়ি ছিল না, তখন সময় কি হবে? হ্যাঁ, তারা কি দেখে রে? তা আমি কি ভুল বললাম নাকি? কি কি তারা দেখে? তারা দেখে কোনোদিন কি হবে? তারা দেখে দিক নির্ণয় করা হয়, পাগল না, ও ভুল বলবে না। তারা দেখে দিক নির্ণয় করা হয়, ঠিক আছে। আগের সময় যখন যখন কম্পাস ছিল না, ঠিক আছে, তখন আগেকার যে নাবিকরা ছিল, উত্তর আকাশে শুক্র গ্রহকে দেখে দিক নির্ণয় করা হতো, যে হ্যাঁ এদিকে উত্তর আছে, বুঝতে পারলে? তারা দেখে দিক নির্ণয় করা হয়, সময় পরিমাপ করা হয় না। তো কি জানি ওটা থিওরি থাকতে পারে, আমি ওটা হতে জানি না ওটা, ঠিক আছে। যাই দেখ, তো আগেকার যুগে সূর্য, আমার দাদুরাই করেছে, ঠিক আছে, এখানে একটা রোদ খড়খড়িয়া রোদ আছে, এখানে লাঠিটা রেখে দিল, ঠিক আছে। প্রথমে সকালে সব থেকে লম্বা ছায়া হবে, ছায়া দেখে ঠিক কিনা। তারপরে 12টা কখন বাজে বলতো? ঠিক ঠিক একদম যেটা ছায়া যখন থাকবে না,
দেখাই যাবে না, মানে পাক্কা 12টা বেজে গেছে, পাক্কা 12টা বেজে গেছে। আর একদিক থেকে যখন এদিকে আসবে তখন কি হবে, ছায়াটা আস্তে আস্তে বড় হবে, আর সন্ধ্যার সময় ছায়া অনেক বড় লম্বা হয়ে যাবে, ঠিক না? তো এটাও একটা ওয়ান টাইম ঘড়ি, মানে ঘড়ি। তো সূর্য ঘড়ি আগেকার যুগে কি ছিল, দুটো ঘড়ি টাইপের ছিল, ঠিক আছে? সূর্য ঘড়ি আর বালি ঘড়ি। বালি ঘড়ি জানিস? দেখেছিস, 100% সবাই দেখেছিস, কিন্তু বালি ঘড়ি কোনগুলো আল্লাহ জানিস না? এই বালি ঘড়ি তোরা নিজে বানাতে পারবি, কোনো কোনো ব্যাটারি লাগবে না, কিছু লাগবে না। আরে দুটো কাঁচের মতো থাকবে, হ্যাঁ হ্যাঁ, দুটো কাঁচের মতো থাকবে, আর কাঁচের মতো বালি থাকবে, ঠিক আছে? আর বালুটা আস্তে 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 পড়বে, ওটাকে আমরা বলবো বালি ঘড়ি, বুঝতে পারলি? দেখিস নে? হ্যাঁ, ধরলে দুটো বোতল আছে, বোতল বোতলে একটা বোতলে পুরোপুরি ভাবে বালি ভরে দিলাম, ঠিক আছে? আর নিচে যাবে, তো ওটা আমি দেখলাম যে কত মিনিটে হচ্ছে, ঠিক কিনা? ওই টাইমটা মেপে নিলাম, বারবার চেক করে নিলাম, তারপরে ওটা হচ্ছে ঘড়িটা হয়ে গেল, যত মিনিট লাগবে বাস হয়ে গেল কাজ। তো আগেকার যুগে বালি ঘড়ি, আমি একটা অর্ডার দেবো, দেখি ভাবছি, বালি ঘড়ি আর ওই সূর্য ঘড়ি ব্যবহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়। কত টাকা দাম? 1,000 টাকা? আমার এটা নেওয়ার খুব শখ। না, ওগুলো কাপড় টাপড় বালি ঘড়ি এক্সট্রা নাই, এক্সট্রা আমি একটা নেবো ভাবছি, ওদের সময়টা ঠিকঠাক অ্যাকুরেট মাপা হয়। ঠিক আছে, এই গল্প না। আচ্ছা, এখন এখন যে আমরা ঘড়ি মাপি, ঠিক আছে? আচ্ছা, আগেকার যুগে কি হতো বলতো? আরো যদি আগেকার যুগে মানুষ কি করতো, পুরা গোটা দিনটাকে ভাবতো, যখন সূর্য উঠলো, ঠিক আছে, সূর্য উঠে পুরো গোটা দিন গেল, ফের সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠে ডুবে ফের যে সূর্য উঠলো, ঠিক আছে, গোটাকে কি বলা হয়, একটা দিন বলা হয়। কি বলা হয়? একটা দিন দেখা। তো পূর্বপুরুষরা এই মানে একটা দিনই মাপতে পারতো, বা তোর এই সূর্য ঘড়ি বা বালি ঘড়ি থেকে মাপতে পারতো, কিন্তু অ্যাকুরেট টাইমটাকে মাপতে পারতো না। ধরলে 1 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম করে মাপতে পারতো না, ঠিক আছে? তো একদিন মানে একদিন অপেক্ষা যদি ছোট সময়কে মাপতে হয়, তখন আমাদের কি লাগে? দেওয়াল ঘড়ি লাগে, লাগে তো, টেবিল ঘড়ি লাগে, হাত ঘড়ি লাগে, ঠিক না? লাগে তো। একদিন মাপা হয় কি, পুরো গোটা দিনটা সূর্যকে দেখে দিয়ে একদিন মেপে নিলি, কিন্তু ওর থেকে ছোট যখন সময়টা মাপবো, তখন কি লাগবে? টাইম ঘড়ি লাগবে, ঠিক না? দেওয়াল ঘড়ি, এই যে, ঠিক আছে, মোবাইল লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ডের থেকে কত 0.00 আমি পড়াচ্ছি, দাঁড়া না, ঘড়ি তো দেখতে পাবো নাকি? হ্যাঁ, কত বছর পরে স্লো হবে, কত বললি না, ভুলে গেছি। হ্যাঁ, পড়ালাম না সেদিন। হ্যাঁ, তো তো বিজ্ঞানের অগ্রগতির ফলে ইলেকট্রিক ডিজিটাল ঘড়ি, এখনকার ইলেকট্রিক ডিজিটাল ঘড়ি আর ক্রোনোমিটার বা সিজিয়াম ঘড়ি, এই ঘড়িগুলো আবিষ্কার হয়েছে, বুঝতে পারলি? আমরা যেটাকে, আচ্ছা বলতো, এটা সব থেকে মানে এইগুলো ঘড়ি হচ্ছে ডিজিটাল ঘড়ি, ঠিক আছে? ডিজিটাল ঘড়ি, এটা বলতো ডিজিটাল ঘড়ি, ব্যাটারিতে চলছে না, ঠিক আছে? যে কোনো ঘড়ি হচ্ছে, ফোনে ঘড়ি চলছে, ওটা হচ্ছে ডিজিটাল ঘড়ি। আচ্ছা, এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যারা দৌড় খেলার সময় বা সাঁতার, যখন সাঁতার দেখেছি না টিভিতে, হ্যাঁ, তখন কোন ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল ধরে থাকে আর উপরে থাকে একটা রানের মতো থাকে না, ওটাকে আমরা কি বলবো? স্টপ ওয়াচ। স্টপ ওয়াচে কি হয়, অ্যাকুরেট একদম পারফেক্ট মাপটা পাওয়া যায়, টাইম সেকেন্ডটাও আরামসে পাওয়া যায়, বুঝতে পারলে ব্যাপারটা? স্টপ, তো দৌড় খেলাতে বা সাঁতারে, যে কোনো প্রতিযোগিতায়, যে, হ্যাঁ, তো ওই অ্যাকুরেট মানে পারফেক্ট টাইমটা পাওয়ার জন্য যে ঘড়িটা আমরা ব্যবহার করি, তার নাম হচ্ছে কি? স্টপ ওয়াচ। এর একটা নাম আছে, যার নাম হচ্ছে বিরাম ঘড়ি। কি রে? বিরাম ঘড়ি বা স্টপ ওয়াচ, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, এই যে ঘড়ি আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? ঘড়ির যে গতিটা, গতি তো অনেক টাইপের হয়, গতিটা আমরা পড়াইনি, এর পরে মনে পড়াবো আমরা, না?
একদিন চালু করেছিলাম। গতিটা কিন্তু আমরা পড়াবো, বৃত্তীয় গতি, গুণন গতি, খুব ইন্টারেস্টিং পড়াবো। হ্যাঁ, এই যে ঘড়ির গতিটা শুধু এইটুকু জেনে রাখ, যে ঘড়ির যে গতি এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত মানে কি, মানে গোল করে ঘিরে আসে ফের গোল করে ঘিরছে, ঠিক না? এটা হচ্ছে পর্যাবৃত্ত। অপর্যাবৃত্ত নাকি, মানে তোর গোল করে ঘুরবে না, ঠিক আছে? পর্যাবৃত্ত মানে কি, ওই যেরকম ফ্যান ঘুরছে, এটা কোন গতি? পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? পর্যাবৃত্ত মানে একই বারবার। ঠিক আছে, একটা বলছি, জিপিএস এর ফুল ফর্ম কি বলতো? গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে? এই সময় পরিমাপের জন্য যে ব্যবস্থা হয় তাতে 0.000000003 সেকেন্ড পর্যন্ত সময়ের ব্যবধান মাপা যায়। এই জিপিএস, ভাবতে পারছিস? 1 সেকেন্ড না, 1 সেকেন্ড থেকে অনেক কম টাইমটাও মাপা যায়, পাওয়া যায়। তো তোরা নিজেরাও কিন্তু এই তোর এই বালি ঘড়িটা কিন্তু বানাতে পারবি, ঠিক আছে? এটা তাই আরামসে বানাতে পারবি, দুটা বোতল নিয়ে। হ্যাঁ, কি লাগবে? ফুটো করতে পারবি না, একটা সুইচ সুইচ যে কিছুতে ফুটো করে দিলি, যে কিছুতে ফুটো করলে হলো, ফুটো করতে পারবি না? আরামসে ফুটো করতে, হ্যাঁ হ্যাঁ, আরামসে ফুটো করতে পারবি। ঠিক আছে, হ্যাঁ, ডিজিটালি লিখে খরচা খরচা কম, ঠিক আছে? এবার দেখ, তো এবার হচ্ছে আমরা সময়ের পরিমাপটা একটু বুঝলাম, ঠিক আছে? এবার বলবো আমরা কি, ভরের পরিমাপ। দাঁড়া, বাড়ি যাবি এখন? কেন, অসুবিধা? কিছু খেলি নাকি? মাথা ব্যথা করছে? উপায়, উপায় কি? পান খাবি? ওআরএস খাবি? ওআরএস খাবি? ওআরএস, ওআরএস খাবি? ভরের পরিমাপ। দেখ রে, আচ্ছা এই যে ভর, কথা বলছিস কেন রে? তো ভরের ভরের পরিমাপ, হ্যাঁ কোথায় ছিলাম? তোর মাথা ব্যথা, পেট ব্যথা, যে কিছু হোক, নিজেকে, শোন আমার কথা শোন, নিজেকে এমন করে তুলবি না তো যদি হাত কেটে যায়, মাথা ফেটে চলে যায়, তবু এটা কিছু কিছু হবে না। নিজের আর চোখ, রে নিজেকে শক্ত করে, নিজেকে মানে স্ট্রং করে তুলতে হবে জীবনে, নালে জীবনে বাঁচতে পারবি না। মাথা ফেটে, মাথা ধরলে ব্যথা করছে, ধরলে কোনো নর্মাল জিনিস কিরকম হয়, কে নর্মাল জিনিস কি হয় বলতো? একটু কিছু হলো, বাপরে আমার এটা হয়ে গেল, না বাবা না, ওরকম করিস না, মরে তো যাবি না, ঠিক আছে? মরে তো যাবি না, স্ট্রং হয়ে থাকবে জীবনে, কিনা মানে ঠিকঠাক করে, ঠিকঠাক করে যদি বাঁচতে চাস, তো যারা একটা দারুণ একটা কথা বলে গেছে, বুঝতে পারলি? সেটা হচ্ছে কি, যোগ্যতমদের উর্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, আর তোর জীবন যুদ্ধের যে লড়াই হয়, সবাই কিন্তু লড়াই করছে এখন, ঠিক আছে? সব তোদের মধ্যে কিন্তু একটা লড়াই হচ্ছে, লড়াইটা হচ্ছে একটা আন্তঃপ্রজাতি অন্তঃপ্রজাতি। তোদের পড়িস নি ডারউইন লামার্কের মতবাদ পড়িস নি? ডারউইন আর লামার্কের যে মতবাদ। হ্যাঁ দেখ, একটা কথা বলছি আমি, একটা দিনে একটা গল্প বলছি ছোট্ট করে, ঠিক আছে? একদিন আমি আমি আর আমার বাবা গেছি বাস কাটতে, ঠিক আছে? হ্যাঁ, বাস কাটতে, বড় বড় বাস হয় না, বাস কাটতে, ঠিক আছে? তো বাস কাটতে গেছি, দিয়ে বাস ধরনের কাটবো, 4-5টা বাস কাটবো, কিছু একটা তোর যে কোনো একটা ঘর টর করবে, টাটি বানাবে, যে কিছু করবে, ঠিক আছে? গেছি, দিয়ে হঠাৎ করে আমার বাবার কি হয়েছে, আঙুলটা গেছে কেটে, বুঝতে পারলি? হ্যাঁ, বাবার আঙুলটা গেছে কেটে, ঠিক আছে? তো দেখছি আঙুলটা কেটে গেছে, এক হাত দিয়ে কাটছে, টপ টপ করে রক্ত পড়ছে, ঠিক আছে? কিচ্ছু না, দেখছি এক হাত দিয়েও বাস কাটছে, আমি হলো তো শেষ। তুই বিশ্বাস কর, মাথাটা খারাপ হয়ে যাবে একদম, মানে দেখছি এক হাত দিয়ে টপ টপ করে পড়ছে, বলে আব্বা আরো বাস কাটবো? না 5টা তো কাটতে হবে, তুই একটু কাট, আমিও একটু কাটছি, দিয়ে আমি কাটলাম বাসগুলো, মানে শেষ পর্যন্ত তো আমাকে কাটতে হলো, ঠিক আছে? কিন্তু ও ফের ছাড়ছে না, ও কখনোই হিম্মত হারছে না, কিন্তু বাস কাটতে হবে মানে কাজটা হবে। আঙুল কেটে গেছে একটু পিকি, মানে ও ঘরোয়া পদ্ধতিতে কি চাবিয়ে লাগিয়ে দিল, ঠিক আছে? কাপড় কিন্তু, হ্যাঁ, কাপড়টাও মরেনি, আমি দেখছি যে টপ টপ করে পড়ছে, আমার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তো এত কিছু হওয়ার পর ভাবতে পারছিস কত কঠোর আছে, কত স্ট্রং আছে লোকটা,
বুঝতে পারলে? তো জীবনে কিনা শোন, এদের এই পেট ব্যথা, মাথা ব্যথা, হিটা ব্যথা, ওটা ব্যথা, জীবনে কিনা স্ট্রং হতে শিখ। আর নিজে কিনা মানে এই এই ব্যথা 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 সহ্য করে নিজেকে এমন ভাবে স্ট্রং কর যাতে হাজারো ব্যথা হলে তো কিছু নাই, কিচ্ছু যায় আসে না, হোক ব্যথা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? তো যত নিজেকে স্ট্রং করতে শিখবি কিনা ততটাই তোর উন্নত হবে, জীবনটা উন্নতি হবে, ঠিক আছে? নাহলে কুছ নেই হোগা। নিজেকে একটু স্ট্রং করতে শিখ। আর যে কোনো মানে জিনিস সহ্য করতে শিখ, সহনশীল মেয়ে মানুষ তো একটু সহনশীল হতে হবে তোদের, ঠিক আছে? মেয়ে মানুষ একটু সহ্য করতে হবে, সহনশীল হতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? নিজের ক্লাসে চলে আসি, হলো অনেক কথা। তো ভরের পরিমাপ, ভর মানে কি রে? এই যে আমার ভর, এই যে কলমটার ভর, এটা ভর, ঠিক আছে? এই যে এটির ভর, ঠিক না? এটা হচ্ছে ভর। আচ্ছা, ভর মাপা হয় কি দিয়ে বলতো? স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। ভালো কথা। কিন্তু এখানে আমরা ভর মাপি দাঁড়িপাল্লা দিয়ে। দেখলে, এই দাঁড়িপাল্লার সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা হয়, ঠিক আছে? ওই যে ওখানে যে ভর পরিমাপ আমরা করেছিলাম স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে, ওটা আমরা কি গ্র্যাভিটির সাহায্য নিয়েছিলাম? কার সাহায্য নিয়েছিলাম? গ্র্যাভিটি। আর এখানে আমরা কিন্তু গ্র্যাভিটির সাহায্য নিব না, এখানে আমরা তারাজু বা বলে না দাঁড়িপাল্লার সাহায্য নিব। কার সাহায্য নিব? দাঁড়িপাল্লা। পরীক্ষাগারে যখন সূক্ষ্ম ভর পরিমাপ করা হয় সেখানে আমরা দাঁড়িপাল্লার সাহায্য নিই। কার সাহায্য নিই? এই দাঁড়িপাল্লাকে আমরা বলবো কি বলতো? সাধারণ তুলা যন্ত্র। তাহলে ভর পরিমাপ করা বেশিরভাগ মানে এখন কে মুরগি নাপে ওগুলো দিয়ে, ঠিক না? তো ভর পরিমাপ করা, হ্যাঁ, তো ভর পরিমাপ করা হয় কি দিয়ে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে? ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, এই যে তুলা যন্ত্রটা, ঠিক আছে, যে তুলা যন্ত্র, শুন রে, এই যে তুলা যন্ত্র আছে, তুলা যন্ত্র মানে ভালো যদি তুলা যন্ত্র হয়, তোরা তো সবাই সোনার দোকানে গেছিস, ঠিক না? এই যে তারা যেটা দাঁড়িপাল্লাটা থাকে, তো কাচের 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 সে থাকে কেন জানিস? বলতে পারবি? হ্যাঁ, ওখানে সোনা মাপা হয়, একদম পারফেক্ট ওজনটা মাপা হয়, যাতে বাইরের ধুলো বালি বা নোংরা টোংরা এই করে যাতে কম বেশি না হয়, ওই জন্য তাকে কাচের বক্সে রাখা হয়, জানিস তো এটা? হ্যাঁ, দাঁড়িপাল্লাটা কাচের বক্সে রাখা হয় না? তো তাই তো বলছি, হ্যাঁ, তো এখনো আছে একদম, হ্যাঁ, কারো কারো আছে একদম পুরো কাচের ভিতরে, শুনলে, কাচের ভিতরে একদম রাখা হয়, বুঝতে পারলি? কাচের বক্সের ভিতরে। কেন? কারণ যাতে কোনো কি ধুলোবালি না পড়ে, ওজনে যাতে হেরফের না হয়, ঠিক আছে? এটা লিখতে পারবি তো? পরীক্ষা লিখতে পারবি তো? যাতে ওজনের হেরফের না হয়, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, এই যে যেটা ইম্পর্টেন্ট ওগুলোই পড়াচ্ছেন, হ্যাঁ, সবগুলো পড়ালে তো হয় না। আচ্ছা, এই যে ওজন বাক্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওজন বাক্সে, ঠিক আছে, ওজন বাক্সে এই যে বাটখারা গুলো থাকে, কি অঙ্ক থাকে কে বলতে পারে? কি উল্টা বললি না? 5:2:2:1 অনুপাতে। হ্যাঁ, ওটাও হবে। তো কত? এই যে দাঁড়িপাল্লার যে বাটখারা কি অনুপাতে থাকে? 5:2:2:1 অনুপাতে থাকে। মানে বাটখারা গুলো একদম সাজে, মানে বাটখারার বক্স, এটা কি রে? বাটখারার বক্স। এই বাটখারা গুলো এই অনুপাতে থাকে, ঠিক আছে? কেন বলতো? 1 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত এই বাটখারা গুলো সাজানো থাকে সুবিধার জন্য, যাতে কোনো মানে মানে ধরে না কোনো সময় তোর কাছে যদি 1 কেজি থাকে, এখন যদি কেউ হ্যাঁ, শোন শোন, শোন, তাহলে ওই বাটখারা যে আছে, বাটখারা দিয়ে আরামসে আমরা কি করে মাপতে পারি? বাটখারা এই অনুপাতে কেন থাকে বলতে পারবি? কারণ যাতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ওজন, যে কোনো ওজন আসলে ওটাকে মাপা যায়, পারফেক্ট ভাবে মাপা যায়, এই জন্যই বাটখারা গুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই বাটখারার
এই যে তোর ভর পরিমাপের সাধারণ তুলা যন্ত্র আছে, এর সুবিধাও আছে, আবার ভালো গুণাবলীও আছে। যেরকম দেখ, এর সুবিধা কি, তুলা যন্ত্রের বাহুটা দৈর্ঘ্য হতে হবে, এই যে তুলা যন্ত্রটা হালকা করতে হবে, সূচকটা লম্বা করতে হবে, এগুলো হচ্ছে কি ওর সুবিধা। সুবিধা এবং তুলা যন্ত্রের গুণাবলী কিন্তু তোরা বই থেকে একটু পড়ে নিস, লাইন বাই লাইন কিন্তু পড়ে নিবি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি মাপনী চোং, ঠিক আছে, লাস্ট, হ্যাঁ, মাপনী চোং বুঝতে পারলে? বোঝা গেল কি বাটখারা অনুপাত তাহলে কত রে? 5:2:1। আচ্ছা, মাপনী চোং, ঠিক আছে। মাপনী চোং জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা, তরলের আয়তন, চললো নাকি, তরলের আয়তন যখন আমরা মাপবো, ঠিক আছে, তরলের আয়তন মাপা হয় মাপনী চোং দিয়ে। কি দ্বারা? তরলের আয়তন মানে ধরলে তোকে 1 গ্লাস জল দেওয়া হলো, অনামিকা ধর কতখানি জল চেক হয়, এবার তুই কিভাবে মাপবে? মাপনী চোং দিয়ে। তোকে যদি একটু 1 বালতি জল দেওয়া হয় বা 1 বোতল জল দেওয়া, বোতল তো আরামসে হয়ে যায়, যদি 1 বোতল যদি জল দেওয়া হয় তো কিভাবে মাপবি? মাপনী চোং দিয়ে, ঠিক আছে। মাপনী চোং দিয়ে আরামসে তরলের কি মাপা হয় রে বলতো? তরলের আয়তন, ঠিক আছে। বুঝতে পারলি ব্যাপারটা? তো তরলের আয়তন পরিমাপ করা হয় কি, আয়তন মাপা হয়, কি মাপা হয়? আচ্ছা, আয়তন জিনিসটা কি বুঝতে পারলি তো? হ্যাঁ, আয়তন, এই আমরা কিন্তু দেখ এখন বুঝে নে, আয়তন জিনিসটা কি, ঘনত্ব জিনিসটা কি, ক্ষেত্রফল, কারো মাথায় কিন্তু এগুলো আসেই না, কেউ কেউ বুঝেই না যে ক্ষেত্রফল কি, আয়তন কি, ঘনত্ব কি। ঘনত্ব বুঝলাম না, আয়তন বুঝলাম না। আয়তন মানে কি বলতো? মানে হ্যাঁ, যে যতখানি জিনিস আছে, যতখানি, হ্যাঁ, ওটা হচ্ছে কি আয়তন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এই যে তরলের আয়তন আমরা মাপনী চোং দিয়ে মাপি, ঠিক আছে। এখানে কিন্তু দুটা জিনিস দেখা যায়, দুটা জিনিস কি, আমরা দুটা চোং আঁকবো আগে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে রাখবো আমি জল, এখানে রাখবো কি জল, আর এখানে রাখবো আমি কি পারদ, কি রাখবো? পারদ। আমাদেরকে সব সময় জল রাখি বা পারদ রাখি, ঠিক আছে। মাপটা আমি নিব সব সময় এখান থেকে, ঠিক আছে। মানে আমি দেখবো সবসময় কি রে, এই চোখটা দিয়ে এখান থেকে এদিক দিয়ে দেখবো, ঠিক আছে, এই দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমাকে সবসময় এই দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমি চোখ আঁকতে পারি না, এই যে চোখটা, এই যে ডিমি হোক যে হোক, এদিক এখানে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যখন আমরা জল রাখবো কিনা চোঙের উপরিতল, যখন আমি এখানে জল রাখবো, জল রাখলে চোঙের উপরিতল কি হবে বলতো? সব সময় কিনা তুই যদি জল রাখিস, জলটা কিনা এরকম ভাবে অবস্থান করবে, বুঝতে পারলে? ঠিক আছে, গ্লাসেও হয়, হয় বোঝা যায় না, ঠিক আছে। আর যদি পারদ রাখি তখন সবসময় কি হবে, এরকম ভাবে। এটা যদি পারদ হয় তো এটা থাকবে কি অবতল, এটা কি রে, জল রাখলে কি হবে অবতল,
আর এটা হবে কি উত্তল, ঠিক আছে, জলটা কি মানে পারটা কি হবে উত্তল হবে। এটা থাকবে কি অবতল ভাবে থাকবে, আর ওটা থাকবে কি উত্তল ভাবে থাকবে, বুঝতে পারলি? তো এখানে যদি আমি জল রাখি ভালো, চোঙের মধ্যে সেই তরলের উপরিতল হচ্ছে কি, উপরিতল হচ্ছে কি তোর অবতল, কিংবা যেসব তরল একটা আছে, কোন কোন ধরনের তরল, কোন কোন, যেসব তরল কাচকে ভেজায়, কাচকে যেসব তরল ভেজায় সেই সব তরল কি অবতল হিসাবে থাকবে, কি হিসাবে থাকবে, অবতল। আর যে কাচকে ভিজায় না সেই সব তরল কি হবে একটু উঁচু হয়ে থাকবে, মানে উত্তল অবস্থায় থাকবে, ঠিক আছে? তো মাপনী চোঙ দ্বারা কি হয়, তরলের আয়তন মাপা হয়, কি হয়, তরলের তরলের আয়তন মাপা হয়, বুঝতে পারলি? মাপনী চোঙের দ্বারা তরলের আয়তন মাপা হয়। আর তরল যেসব তরল কাচকে ভিজায়, যেসব তরল কাচকে ভিজায় সেই সব তরল কি হবে তোর অবতল হবে, মানে মানে এটাতে কি থাকবে তোর চোঙের মধ্যে তরলের উপরিতলটা, তরলের উপরিতলটা কি হবে অবতল হবে, কি হবে অবতল। আর যেসব তরল কাচকে ভিজায় না সেই সব তরলের যে উপরিতলটা সেটা হবে কি উত্তল হবে, সেসব তরলের কি হবে উত্তল হবে। কি হলো এরকম করছিস কেন? হ্যাঁ অচ্যুত, আই গেলি না এতে তোর শিবরাত্রি ছিল মানিকচকে গেলি না, যাওয়া উচিত তোকে। কেন মারছিস? হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে কি উত্তল। তাহলে দেখ এটা বুঝতে পারলি রে, কি বললাম, এটা কাচকে এটা ভিজায়, হ্যাঁ, তাহলে কি হবে উত্তল, মানে জলের উপরটা কি হবে উত্তল হবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলি, আচ্ছা চোখের মধ্যে যেটা উচ্চতা ধরে নেওয়া হয়, পরীক্ষা আছে, একটা পরীক্ষাটা দেখবো না, ঠিক আছে। এই দেখ আচ্ছা ঠিক আছে, স্প্রিং তুলনা তো বললাম না একটু আগে, স্প্রিং, হ্যাঁ স্প্রিং তুলনাতে কি ওখানে গ্র্যাভিটিটা কাজে লাগে, কি লাগে, মানে তোর মধ্যাকর্ষণ, এই যে আমি স্পিনটা দিয়ে করছি তোর ওজনটা কি হবে মধ্যাকর্ষণের ফলে ওজনটা মাপা হয়। আর সাধারণ তুলনা কি এরকম দাঁড়িয়ে পারলো বা কি হবে এটা তোর, হ্যাঁ দুদিকে বসিয়ে দুটা তুলনা করি আমরা, দুটা কি করি, দুটা দুটা ভরের তুলনা করি, বুঝতে পারলি? এক কেজি রাখলাম, যেটা ধরলে 1 কেজি ধান নিলাম বা চাল নিলাম, এখানে তো গ্র্যাভিটি আসে না, গ্র্যাভিটি আসে যদি এটা তুলনা করা হয়, কি করা হয় তুলনা করে আমরা এটা মাপি, তোর এই মাপটা পাই, বুঝতে পারলি? আচ্ছা এই এই ধরনের চ্যাপ্টার কিন্তু শেষ হইলো তোদের, ঠিক আছে? কোন চ্যাপ্টার শেষ হলো, এই মোলের ভৌত পরিবেশ। এর প্রয়োজন কিন্তু এইটা করাইছিলাম না একদিন, না রে এই বল ও গতি একদিন করাইছিলাম না, হ্যাঁ, তো আবার করাবো, কোনো টেনশন নাই। ভূগোল রিফ্রেশ করাবো, বাপরে অনেক বুঝতে পারছিস না।